নমস্কার শ্রোতা বন্ধুরা, এবারের গল্প সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে। সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত লেখক, সাংবাদিক এবং অনুবাদক। তিনি মূলত তার অসাধারণ রচনাশৈলী এবং ভ্রমণ কাহিনীর জন্য পরিচিত। মুজতবা আলী ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি কাহিনী, প্রবন্ধ, নাটক এবং কবিতাও রচনা করেছেন। তার লেখায় দেশ ও বিদেশের সংস্কৃতি, জীবনযাত্রা এবং মানুষের অন্তর্দৃষ্টি ফুটে ওঠে। দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলীর একটি অতি জনপ্রিয় ভ্রমণ কাহিনী। এই বইটি লেখকের বিভিন্ন দেশের ভ্রমণের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নিয়ে রচিত। ভ্রমণকালে দেখা বিভিন্ন সংস্কৃতি, মানুষ এবং তাদের জীবনযাত্রার বিশদ বর্ণনা করেছেন তিনি। পাঠকেরা সৈয়দ মুজতবা আলীর লেখনীর মাধ্যমে বিদেশের অজানা জগতের সঙ্গে পরিচিত হন। তিনি তার অভিজ্ঞতাকে হাস্যরস, বোধ এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে উপস্থাপন করেছেন, যা পাঠকদের মনে গভীর ছাপ ফেলে। দেশে বিদেশে শুধু ভ্রমণ কাহিনী নয়, বরং এটি একটি সাংস্কৃতিক বিশ্লেষণ, যেখানে লেখক মানবিক সম্পর্ক ও সামাজিক প্রেক্ষাপটের গভীরতা তুলে ধরেছেন। মুজতবা আলীর লেখায় তার পর্যবেক্ষণ এবং অনুভূতিগুলি অত্যন্ত জীবন্ত হয়ে উঠেছে, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। দেশে বিদেশে একটি বিশাল রচনা, সেজন্য গল্পটি আমি কয়েকটি পর্বে বিভক্ত করে তোমাদেরকে পড়ে শোনাব। আজ প্রথম পর্ব। চাঁদনি থেকে নসিকে দিয়ে একটা শর্ট কিনে নিয়েছিলাম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমিও গাঁক গাঁক করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইতে পড়েছিলাম, বাংলা শব্দের অন্তর্দেশে অনুস্বার যোগ করলে সংস্কৃত হয়। ইংরেজি শব্দের প্রাকদেশে জোর দিয়ে কথা বললে সাহেবি ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলেবেলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ, কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করল। কুলিকে ধমক দেওয়ার ভার ওরই কাঁধে ছেড়ে দিলুম। ওদের বাপখুড়ো, মাসি পিসি সবাই রেলে কাজ করে, কুলি শায়েস্তায় ওরা ওয়াকিবহাল। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট, জামা কাপড় জোগাড় করতেই ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো, সেটা অত্যন্ত কাপুরুষজনিত। মনে হলো আমি একা। ফিরিঙ্গিটি লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মন মরা হলে কেন? গোয়িং ফা? দেখলুম বিলিতি কায়দা জানে। ওয়্যার আর ইউ গোয়িং বলল না। আমি যেটুকু বিলিতি ভদ্রস্থতা শিখেছি তার 14 আনা এক পাদ্রী সাহেবের কাছ থেকে। সাহেব বুঝিয়ে বলেছিলেন যে গোয়িং ফা বললে বাধে না, কারণ উত্তর দেওয়ার ইচ্ছা না থাকলে ইয়েস নো যা খুশি বলতে পারো, দুটোর যে কোনো একটাতেই উত্তর দেওয়া হয়ে যায়, আর ইচ্ছা থাকলে তো কথাই নেই। কিন্তু হোয়ার আর ইউ গোয়িং যেন ইলিজিয়াম রোড প্রশ্ন, ফাঁকি দেওয়ার জো নেই, তাই তাতে বাইবেল অশুদ্ধ হয়ে যায়। তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, তাতে লাভও হলো। সন্ধে হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল, তার ফিয়াঁসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে, এবং তাতে নাকি একটা পুরো দস্তুর পল্টন পোষা যায়। আমি আপত্তি জানিয়ে বললুম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলা কার্ড ভোজন, যার যা খুশি খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমারও চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লাম, আলু গোস্ত। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো, এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়,
আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার ফিয়াঁসে নেই, এগুলো জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবছা আবছা মনে পড়ল, যখন সওদা করছিলাম তখন যেন এক গাবদা গোবদা ফিরিঙ্গি মেয়েকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম তার ফিয়াঁসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম। কি হবে বেচারা সন্দেহ বাড়িয়ে। তারপর দেখি আবার বোতল থেকে কড়া গন্ধের কি একটা ঢকঢক করে মাঝে সাঝে গিলছে। বলা তো যায় না, ফিরিঙ্গির বাচ্চা কখন রং বদলায়। রাত ঘনিয়ে এলো। খিদে ছিল না বলে পেট ভরে খাইনি, তাই ঘুমও পাচ্ছিল না। বাইরের দিকে তাকিয়ে দেখি কাক জ্যোৎস্না। তবুও স্পষ্ট চোখে পড়ে এ বাংলাদেশ নয়। সুপারি গাছ নেই, আমজামে ঘেরা ঠাস বুনুনির গ্রাম নেই। আছে শুধু ছেঁড়া ছেঁড়া ঘরবাড়ি এখানে সেখানে। উঁচু পাড়িওয়ালা ইদারা থেকে তখন জল তোলা চলছে। পুকুরের সন্ধান নেই। বাংলাদেশের সোঁদা সোঁদা গন্ধ অনেকক্ষণ হলো বন্ধ। দমকা হাওয়ায় পোড়া ধুলো মাঝে মাঝে চড়াত করে যেন থাবড়া মেরে যায়। এই আধা আলো অন্ধকারে যদি এদেশ এত কর্কশ, তবে দিনের বেলা এর চেহারা না জানি কিরকম হবে। এই পশ্চিম, এই সুজলা সুফলা ভারতবর্ষ? না, তা তো নয়। বঙ্কিম যখন সপ্তকোটি কণ্ঠের উল্লেখ করেছেন, তখন সুজলা সুফলা শুধু বাংলাদেশের জন্যই। ৩০০ কোটি বলে শুকনো পশ্চিমকে ঠাট্টা মস্করা করা কাষ্ঠ রসিকতা। হঠাৎ দেখি পাড়ার হরেন ঘোষ দাঁড়িয়ে। হ্যাঁ, হরিণই তো। কি করে? মানে? আবার গাইছে, কল কল্লোলে ৩০০ কোটি কণ্ঠে উঠেছে গান, ৩০০ কোটি, ৩০০ কোটি, কোটি কোটি। না, এ তো চেকার সাহেব, টিকিট চেক করতে এসেছে। কোটি কোটি নয়, টিকিট টিকিট বলে চেঁচাচ্ছে। থার্ড ক্লাস ইউরোপিয়ান হলে কি হবে? রাত ১৩টার সময় ঘুম ভাঙিয়ে টিকিট চেক না করলে ও যে নিজেই ঘুমিয়ে পড়বে। ধর্মর করে জেগে দেখি গাড়ির চেহারা বদলে গিয়েছে। ইউরোপিয়ান কম্পার্টমেন্ট দেশি বেশ ধারণ করেছে। বাক্স, তোরঙ্গ, প্যাটরা, চাঙারি চতুর্দিকে ছড়ানো। ফিরিঙ্গি কখন কোথায় নেবে গিয়েছে টের পাইনি। তার খাবারের চাঙারিটা রেখে গিয়েছে, এক টুকরো চিরকুট লাগানো, তাতে লেখা গুড লাক ফর দ্য লং জার্নি। ফিরিঙ্গি হোক সাহেব হোক, তবু তো কলকাতার লোক, তালতলার লোক। ওই তালতলাতেই ইরানি হোটেলে কত দিন খেয়েছি। হিন্দু বন্ধুদের মোগলাই খাবার কায়দা কানুন শিখিয়েছি। স্কোয়ারের পুকুর পাড়ে বসে সাঁতার কাটা দেখেছি। গোড়া সেপাই আর ফিরিঙ্গিতে মেম সাহেব নিয়ে হাতাহাতিতে হাততালি দিয়েছি। আর বাড়িয়ে বলবো না। এই তালতলারই আমার এক দার্শনিক বন্ধু একদিন বলেছিলেন যে এমেটিন ইঞ্জেকশন নিলে মানুষ নাকি হঠাৎ অত্যন্ত স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ইংরেজিতে যাকে বলে মডলিন। তখন নাকি পাশের বাড়ির বিড়াল মারা গেলে মানুষ বালিশে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। বিদেশে যাওয়া আর এমেটিন ইঞ্জেকশন নেওয়া প্রায় একই জিনিস, কিন্তু উপস্থিত সে গবেষণা থাক। ভবিষ্যতে যে তার বিস্তর যোগাযোগ হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। ৭টা বাজতে না বাজতেই চড়চড় করে ট্যারচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কিরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে যায়। শুনেছি পশ্চিমের ওস্তাদরা নাকি বিলম্বিত একতালে বেশিক্ষণ গান গাওয়া পছন্দ করেন না। দ্রুত তেতালেই তাদের কালোয়াতি দেখানোর শখ। আরও শুনেছি যে আমাদের দেশের রাগরাগিনী নাকি প্রহরার ঋতুর বাজ বিচার করে গাওয়া হয়। সেদিন সন্ধ্যায় আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে পশ্চিমের সকালবেলাকার রোদ্দুর বিলম্বিত আর বাদ বাকি দিন দ্রুত। গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে। সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। স্টেশনে স্টেশনে সম। কিন্তু গাড়ি থেকেই দেখতে পাই রোদ্দুর প্ল্যাটফর্মের ছাওয়ার বাইরে আর নয়নে গাড়ির দিকে তাকিয়ে আছে। বাঘা তবলছি যেরকম দুই গানের মাঝখানে বায়া তবলার পিছনে ঘাপটি মেরে চাটিম চাটিম বল তোলে আর বাঁকা নয়নে ওস্তাদের দিকে তাকায়।
কখন খেয়েছি, কখন ঘুমিয়েছি, কোন কোন স্টেশন গেল, কে গেল না, তার কোনো হিসেব রাখিনি। সে গরমে নেশা ছিল, তা না হলে কবিতা লিখব কেন? বিবেচনা করুন। দেখিলাম পোড়ামাঠ, যতদূর দিগন্তের পানে দৃষ্টি যায়, দগ্ধ ক্ষুব্ধ ব্যাকুলতা, শান্তি নাহি প্রাণে ধরিত্রীর কোনোখানে। সবিতার ক্রুদ্ধ অগ্নিদৃষ্টি বর্ষিছে নির্মম বেগে, গুমুরি উঠিছে সর্বসৃষ্টি অরণ্য পর্বত জনপদে। যমুনার শুষ্ক বক্ষ এতির অতির ব্যাপী, শুষিয়াছে কোন ক্রূর যক্ষ তার স্নিগ্ধ মাতৃরস। হাহাকার ওঠে সর্বনাশা চরাচরে, মনে হয় নাই 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 কোনো আশা এ মরুরে প্রাণ দিতে সুধা সিক্ত শ্যামলী মোধারে। বৃত্রের জিঘাংসা আজ পর্জন্যের সর্বশক্তিকারে বাসব আসব রিক্ত, ধরণীর শুষ্ক স্তন তৃণে প্রেতজনী গাভী, বৎস হৃত আশ ক্লান্ত টেনে টেনে। কি কবিতা! পশ্চিমের মাঠের চেয়েও নিরস কর্কশ। গুরুদেব যতদিন বেঁচে ছিলেন ততদিন এ পদ্য ছাপানো হয়নি। গুরু সাপ ব্রহ্ম সাপ। গাঁয়ের পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই হাই তুললেই তুড়ি দিয়ে করুণ কণ্ঠে বলতেন, রাধে গো ব্রজসুন্দরী, পার করো পার করো। বড় হয়ে মেলা হিন্দি উর্দু পড়েছি, নানা দেশের নানা লোকের সঙ্গে আলাপচারিতা হয়েছে, কিন্তু পার করো বলে ঠাকুর দেবতাকে স্মরণ করতে কাউকে শুনিনি। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা পার হয়ে এতদিন বাদে তত্ত্বটা বুঝতে পারলুম। নামগুলো ছোটবেলায় মুখস্থ করেছি, ম্যাপে ভালো করে চিনে নিয়েছি, আর কল্পনায় দেখেছি তাদের বিরাট তরঙ্গ, খরতর স্রোত। ভেবেছি আমাদের গঙ্গা, পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা এনাদের কাছে ধুলি পরিমাণ। গাড়ি থেকে দেখে বিশ্বাস হয় না এরাই ইতিহাস ভূগোলে নাম করা মহাপুরুষের দল। কোথায় তরঙ্গ আর কোথায় তীরের মতো স্রোত। এপার ওপার জুড়ে শুকনো খাঁ খাঁ বালুচর, জল যে কোথায় তার পাত্তাই নেই। দেখতে হলে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ দুয়েরই প্রয়োজন। তখন বুঝতে পারলুম ভবযন্ত্রণা পশ্চিমাদের মনে নদী পার হবার ছবি কেন এঁকে দেয় না। এসব নদীর বেশিরভাগ পার হওয়ার জন্য ঠাকুর দেবতার তো দরকার নেই, মাঝি না হলেও চলে। বর্ষাকালে কি অবস্থা হয় জানি নে, কিন্তু ঠাকুর দেবতাদের তো আর কিস্তিবন্দি করে মৌসুমি মাফিক ডাকা যায় না। 3 দিনের বর্ষা আর তার জন্য 12 মাস চিল্লাচিল্লি করাও ধর্মের খাতে বেজায় বাজে খরচা। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বাইঠিয়ে আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতার আওড়া, পাঞ্জাবিদের তুসি আসি, আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার। পুরুষ যেরকম মেয়েদের কেশ নিয়ে কবিতা লেখে, এদেশের মেয়েরা বোধ করি সর্দারজিদের দাড়ি সম্বন্ধে তেমনই গজল গায়। সে দাড়িতে পাক ধরলে মার্সিয়া জারি গানে বার্ধক্যকে বেইজ্জত করে। তাতে আশ্চর্য হবারই বাকি আছে। তেওফিল গতিয়েরের এক উপন্যাসে পড়েছি, ফরাসি দেশে যখন প্রথম দাড়ি কামানো আরম্ভ হয় তখন এক বিদগ্ধা মহিলা গভীর মনোবেদনা প্রকাশ করে বলেছিলেন, চুম্বনের আনন্দ ফরাসি দেশ থেকে লোপ পেল। শ্বশ্রু ঘর্ষণের ভিতর দিয়ে প্রেমিকের দুর্বার পৌরুষের যে আনন্দ ঘন আস্বাদন পেতুম, ফরাসি স্ত্রীজাতি তার থেকে চিরতরে বঞ্চিত হল। এখন থেকে ক্লিবের রাজত্ব কল্পনা করতেও ঘেন্নায় গা রি করে ওঠে। ভাবলুম কোনো সর্দারজিকে এই বিষয়ে রায় জাহির করতে বলি। ফরাসি দাড়ি তার গৌরবের মধ্যাহ্ন গগনও সর্দারজির দাড়িকে যখন হার মানাতে পারেনি, তখন এদেশের মহিলা মহলে নিশ্চয়ই এ সম্বন্ধে অনেক প্রশস্তি তারিফ গাওয়া হয়েছে। কিন্তু ভাবগতিক দেখে সাহস পেলুম না। এদেশে কোন কথায় কখন যে কার সখ্ত বেইজ্জতি হয়ে যায় আর খুন সে তার বদলাই নিতে হয় তার হদিস তো জানি নে। তুলনাত্মক দাড়িতত্ত্বের আলোচনা করতে গিয়ে প্রাণটা কুরবানি দেব নাকি? এরা যখন বেনির সঙ্গে মাথা দিতে জানে তখন আলবৎ দাড়িবিহীন মুন্ডও নিতে জানে। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সোজাসুজি কাহা যাইয়েগা। আমি ডাবল তসলিম করে সবিনয় উত্তর দিলুম। ভদ্রলোক ঠাকুরদার বয়সী, আর জবরজং দাড়ি গোঁফের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। বিচক্ষণ লোকও বটেন,
বুঝে নিলেন নিরীহ বাঙালি কৃপাণ বন্দুকের মাঝখানে খুব আরাম বোধ করছে না। জিজ্ঞাসা করলেন, পেশাওয়ারে কাউকে চিনি না হোটেলে উঠব? বললুম, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি, তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কোনো ভয় নেই, পেশাওয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম, তা তো বটেই, তবে কিনা শর্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস্য করে বললেন, শর্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে, তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? আমি আমতা আমতা করে বললুম, তা নয়, তবে ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই, বললেন, এও তো তজ্জব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? আমি আর এগুলুম না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, সর্দারজি, সিলভার বানাতে কগজ কাপড় লাগে? বললেন, দিল্লিতে 3.5, জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লালা মুসায় 6.5, রাওয়ালপিন্ডিতে 7.5, তারপর পেশাওয়ারে 1 লম্ফে 10.5, খাস পাঠান মুলুক কোহাট খাইবারে পুরো থান। 20 গজ? হ্যাঁ, তাও আবার খাকি সার্টিন দিয়ে বানানো। আমি বললুম, এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট খুন রাহাজানির কথা বাদ দিন। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপে যান না? আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই। না গেলে ছেলে ছোকরাদের মতি গতি বোঝবার উপায় নেই। আমার আবার 1 পাল নাতি নাতনি। এই সেদিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। মনে নেই 10 খানা না 12 খানা। তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরানে চেঁকুদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান 20 গজি সিলভার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচা। সর্দারজি তাতেও খুশি নন, বললেন, সে হলো 19-20-এর কথা। মাদ্রাজি ধুতি 7 হাত জোড়াট, অথচ আপনারা 10 হাত পরেন। আমি বললুম, 10 হাত টেকে বেশি দিন, ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। সর্দারজি বললেন, সিলভারের বেলাতেও তাই। আপনি বুঝি ভেবেছেন পাঠান প্রতি ঈদে নতুন সিলভার তৈরি করায়? মোটেই না। ছোকরা পাঠান বিয়ের দিন শ্বশুরের কাছ থেকে 20 গজি একটা সিলভার পায়। বিস্তর কাপড়ের ঝামেলা। এক জায়গায় চাপ পড়ে না বলে বহুদিন তাতে জোড়াতালি দিতে হয় না। ছিঁড়তে আরম্ভ করলেই পাঠান সে সিলভার ফেলে দেয় না, গোড়ার দিকে সেলাই করে, পরে তালি লাগাতে আরম্ভ করে। সে যে কোনো রঙের কাপড় দিয়েই হোক, পাঠানের তাতে বাছবিচার নেই। বাকি জীবন সে ওই সিলভার পরেই কাটায়। মরার সময় ছেলেকে দিয়ে যায়। ছেলে বিয়ে হলে পর তার শ্বশুরের কাছ থেকে নতুন সিলভার পায়। ততদিন বাপের সিলভার দিয়ে চালায়। সর্দারজি আমাকে বোকা পেয়ে মস্করা করছেন না সত্যি কথা বলছেন বুঝতে না পেরে বললুম, আপনি সত্যি সত্যি জানেন নাকি আপনাকে কেউ বানিয়ে বানিয়ে গল্প বলেছে? সর্দারজি বললেন, গভীর বনে রাজপুত্তুদের সঙ্গে বাঘের দেখা। বাঘ বললে, তোমাকে আমি খাবো। এ হলো গল্প।
তাই বলে বাঘ মানুষ খায় সেও কি মিথ্যে কথা? অকাট্য যুক্তি। পিছনে রয়েছে আবার 70 বৎসরের অভিজ্ঞতা। কাজী রণে ভঙ্গ দিয়ে বললুম, আমরা বাঙালি, পাজামার মর্ম আমরা জানবো কি করে? আমাদের হলো বৃষ্টি বাদলার দেশ, খালবিল পেরোতে হয়। ধুতি লুঙ্গি যেরকম টেনে টেনে তোলা যায়, পাজামাতে তো তা হয় না। মনে হয় এতক্ষণে যেন সর্দারজির মন পেলুম। তিনি বললেন, হ্যাঁ, বর্মা মালয় তাই। আমি ওই সব দেশে 30 বৎসর কাটিয়েছি। তারপর তিনি ঝাড় বেঁধে নানা রকম গল্প বলে যেতে লাগলেন। তার কতটা সত্য আর কতটা বানিয়ে বলা সে কথা পরখ করার মতো পরশ পাথর আমার কাছে ছিল না। তবে মনে হলো ওই বাঘের গল্পের মতোই। 2-4 জন পাঠান ততক্ষণে সর্দারজির কাছে এসে তার গল্প শুনতে আরম্ভ করেছে। পরে জানলুম এদের সবাই 2-10 বছর বর্মা মালয়ে কাটিয়ে এসেছে। এদের সামনে সর্দারজি ঠিক তেমনই ধারা গল্প করে যেতে লাগলেন। তাতেই বুঝলুম ফাঁকির অংশটা কমই হবে। আড্ডা জমে উঠল। দেখলুম পাঠানের বাইরের দিকটা যতই রসকসীন হোক না কেন, গল্প শোনাতে আর গল্প বলাতে তাদের উৎসাহের সীমা নেই। তর্কাতর্কি করে না, গল্প জমাবার জন্য বর্ণনার রং তুলিও বড় একটা ব্যবহার করে না। সাদামাটা কাঠখোট্টা বটে, কিন্তু ওই নিরস নিরলঙ্কার বলার ধরনে কেমন যেন একটা গোপন কায়দা রয়েছে, যার জোর মনের উপর বেশ জোর দাগ কেটে যায়। বেশিরভাগই মিলিটারি গল্প, মাঝে মাঝে ঘরোয়া অথবা গোষ্ঠী সংঘর্ষের ইতিহাস। অনেকগুলো গোষ্ঠীর নামই সেদিন শেখা হয়ে গেল, আফ্রিদি, সিনওয়ারি, খুগিয়ানি, আরো কত কি। সর্দারজি দেখলুম এদের হাড় হদ্দ সব কিছুই জানেন। আমার সুবিধের জন্য মাঝে মাঝে টিকা টিপ্পনি কেটে আমাকে যেন আস্তে আস্তে ওয়াকিবহাল করে তুলছিলেন। পুরুষত মাফিক আমাকে একবার বললেনও, ইংরেজ ফরাসির কেচ্ছা পড়ে পড়ে তো পরীক্ষা পাশ করেছেন, অন্য কোনো কাজে সেগুলো লাগবে না। তার চেয়ে পাঠানদের নাম বুনিয়াদ শিখে নিন, পেশাওয়ার খাইবার পাশে কাজে লাগবে। সর্দারজি হক কথা বলেছিলেন। পাঠানদের গল্প আবার শেষ হয় প্রত্যক্ষ প্রমাণ দিয়ে। ভাঙা ভাঙা পুস্তু, উর্দু, পাঞ্জাবি মিশিয়ে গল্প শেষ করে বলবে, তখন তো আমার কুছ মালুমই হলো না, আমি যেন শরাবির বেহুশিতে মশগুল। পরে যখন সব সাফ সাফা, বিলকুল ঠান্ডা, তখন দেখি বাঁ হাতের 2টো আঙ্গুল উড়ে গিয়েছে, এই দেখুন। বলে 22 গজি সিলভারের ভাঁজ থেকে বাঁ হাতখানা তুলে ধরল। আমি দরদ দেখানোর জন্য জিজ্ঞাসা করলাম, হাসপাতালে কতদিন ছিলেন? সুবে পাঠানিস্তান একসঙ্গে হেসে উঠল। বাবুজির অজ্ঞতা দেখে ভারী খুশি তারা। পাঠান বলল, হাসপাতাল আর বিলায়তি ডাক্তার কাহা বাবুজি, বিবি পট্টি বেঁধে দিলেন, দাদিমা কুছ কুছ হলদি ভি লাগিয়ে দিলেন, মোল্লাজি ফু ফকর করে দিলেন। আব দেখিয়ে, মালুম হয় আমি যেন 3 আঙ্গুল নিয়েই জন্মেছি। পাঠানের ভগিনীপতিও গাড়িতে ছিল। বলল, যে 3 জনের কথা বললে তাদের ভয়ে আজরাইল তোমাদের গায়ে ঢোকে না, তোমাকে মারে কে? সবাই হাসল। আমার দিকে তাকিয়ে বলল, ওর দাদি জানের কে চাওকে বলতে বলুন না। পাহাড়ের উপর থেকে পাথরের পর পাথর গড়িয়ে ফেলে কিরকম করে একটা পুরা দস্তুর গোড়া পল্টনকে 3 ঘন্টা কাবু করে রেখেছিলেন। সেদিন গল্পের প্লাবনে রৌদ্র আর গ্রীষ্ম দুই ডুবে গিয়েছিল। আর কি খানাপিনা! প্রতি স্টেশনে আড্ডার কেউ না কেউ কিছু না কিছু কিনবেই। চা, শরবত, বরফ জল, কাবাব, রুটি, কোনো জিনিসই বাদ পড়ল না। কে দাম দেয়, কে খায়, কিচ্ছু বোঝার উপায় নেই। আমি 2-1 বার আমার হিস্সা দেওয়ার চেষ্টা করে হার মানলুম। 12 জন তাগড়া পাঠানের তির্যক ব্যূহ ভেদ করে দরজায় পৌঁছবার বহু পূর্বে কেউ না কেউ পয়সা দিয়ে ফেলেছে। আপত্তি জানালে শোনে না, বলে, বাবুজি এই পহলা দফা পাঠান মূল্যকে যাচ্ছেন, না হয় আমরা একটু মেহমানদারি করলুমই। আপনি পেশাওয়ারে আড্ডা গাড়ুন, আমরা সবাই এসে একদিন আচ্ছা করে খানা পিনা করে যাব। আমি বললুম, আমি পেশোয়ারে বেশি দিন থাকবো না, কিন্তু কার গোয়াল কে দেয় ধুঁয়ো। সর্দারজি বললেন, কেন বৃথা চেষ্টা করেন? আমি বুড়া মানুষ, আমাকে পর্যন্ত একবার পয়সা দিতে দিল না। যদি পাঠানের আত্মীয়তা মেহমানদারি বাদ দিয়ে দেশে ভ্রমণ করতে চান, তবে তার একমাত্র উপায় কোনো পাঠানের সঙ্গে একদম একটি কথাও না বলা। তাতেও সবসময় ফল হয় না। পাঠানের দল আপত্তি জানিয়ে বলল,
আমরা গরিব পেটের ধান্দায় তামাম দুনিয়া ঘুরে বেড়াই, আমরা মেহমানদারি করব কি দিয়ে? সর্দারজি আমার কানে কানে বললেন, দেখলেন বুদ্ধির বহর, মেহমানদারি করার ইচ্ছাটা যেন টাকা থাকা না থাকার উপরে নির্ভর করে। সর্দারজি যখন চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন, তখনই বুঝতে পারলুম যে পেশাওয়ার পৌঁছতে আর মাত্র ঘন্টাখানেক বাকি। গরমে, ধুলোয়, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে তখন আর এক রত্তি শক্তি নেই যে বিছানা গুটিয়ে হোলডল বন্ধ করি। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ এই যে আমাদের কাছে যে কাজ কঠিন বলে মনে হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। গাড়ির ঝাঁকুনির তাল সামলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরের বাঙ্কের বিছানা বাঁধা আর দেশলাইটি এগিয়ে দেওয়ার মধ্যে পাঠান কোনো তফাৎ দেখতে পায় না। বাক্স তোরঙ্গ নাড়াচাড়া করে যেন অ্যাটাচি কেস। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি, এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঁ ঠাঁ আলো। 9টা বাজলো কি করে আর পেশাওয়ারে পৌঁছলুমই বা কি করে? একটানা মুসাফিরির ধাক্কায় মন তখন এমনই বিকল হয়ে গিয়েছিল যে শেষের দিকে ঘড়ির পানের তাকানো পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজেছে। তখন অবশ্য এসব ছোটখাটো সমস্যা নিয়ে হয়রান হওয়ার ফুরসত ছিল না। পরে বুঝতে পারলুম পেশাওয়ার এলাহাবাদের ঘড়ি মাফিক চলে বলে কাণ্ডটা খুবই স্বাভাবিক ও বৈজ্ঞানিক। তখন আবার জুন মাস। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যত দূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার দুহাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে, গরম সম্বর্ধনায়। সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে। চিৎকার করে যে লাফ দিয়ে উঠিনি তার একমাত্র কারণ বোধ হয় তখনও গাড়ির পাঠানের 2টো আঙ্গুল উড়ে যাওয়ার গল্প অবচেতন মনে বাসা বেঁধে অর্ধচেতন সহিষ্ণুতায় আমাকে উৎসাহিত করছিল। তাই সেদিন পাঠান মুল্লুকের পয়লা কেলেঙ্কারির হাত থেকে বাঙালি নিজের ইজ্জত বাঁচাতে পারল। কিন্তু হাতখানা কোন শুভলগ্নে ফেরত পাবো সে কথা যখন ভাবছি, তখন তিনি হঠাৎ আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। তার সমানে সমান উঁচু হলে সেদিন কি হতো বলতে পারি নে, কিন্তু আমার মাথা তার বুক অবধি পৌঁছয়নি বলে তিনি তার এক করা জোরও আমার গায়ে চাপাতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তিনি উর্দু পুস্তুতে মিলিয়ে যা বলে যাচ্ছিলেন তার অনুবাদ করলে অনেকটা দাঁড়ায়, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হাঁ জি না করেই যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতুম। পরে ওয়াকিবহাল হয়ে জানতে পারলুম বন্ধু দর্শনে এসব প্রশ্নের উত্তর দিতে নেই, দেওয়া কায়দা নয়। উভয় পক্ষ একসঙ্গে প্রশ্নের ফিরিস্তি আউড়ে যাবেন অন্তত 2 মিনিট ধরে। তারপর হাত মিলানা বুক মিলানা শেষ হলে একজন একটি প্রশ্ন শুধাবেন, কিরকম আছেন? আপনি তখন বলবেন শুকুর আলহামদুলিল্লাহ, অর্থাৎ খোদা তাআলাকে ধন্যবাদ, আপনি কিরকম? তিনি বলবেন শুকুর আলহামদুলিল্লাহ। সর্দি কাশির কথা এনিয়ে বেনিয়ে বলতে হলে তখন বলতে পারেন, কিন্তু মিলনের প্রথম ধাক্কায় প্রশ্ন তরঙ্গের উত্তর নানা ভঙ্গিতে দিতে যাওয়া সখ্ত বেয়াদবি। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সম্বর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা! আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। তারও বাড়া যদি সে অতিথি পাঠানের তুলনায় রোগা দুবলা 5.5 ফুটি হয়। ভদ্রলোক পাঠানের মারপিট করা মানা।
তাই সে তার শরীরের অফুরন্ত শক্তি নিয়ে কি করবে ভেবে পায় না। রোগা দুবলা লোক হাতে পেলে আর্তকে রক্ষা করার কৈবল্যানন্দ সে তখন উপভোগ করে, যদিও জানে যে কাজের বেলায় তার গায়ের জোরের কোনো প্রয়োজনই হবে না। টাঙ্গা তো চলেছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুল্লুকে লোকজন যার যেরকম খুশি চলে, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। ঘন্টা বাজানো, চিৎকার করা বৃথা। খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন, রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ঘোড়ার নালের চাট লেগে যদি তার পায়ের এক খাবলা মাংস উড়ে যায়, তাহলে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশ ডাকাডাকি করে না। পরম অশ্রদ্ধা ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে, আর দেখতে পাস না? গাড়োয়ানো স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথে চলল। দেখলুম পেশাওয়ারের 12 আনা লোক আহমদ আলীকে চেনে। আহমদ আলী বোধ হয় 10 আনা চেনেন। 2 মিনিট অন্তর অন্তর গাড়ি থামান আর পুস্তু জবানে কি একটা বলেন, তারপর আমার দিকে তাকিয়ে হেসে জানান, আপনার সঙ্গে খেতে বললুম, আপত্তি নেই তো? আহমদ আলীর স্ত্রীর সৌভাগ্য বলতে হবে, কারণ তিনিই রাঁধেন, পর্দা বলে বাড়েন না। তাদের বাড়ি স্টেশনের কাছে, না হলে সে রাত্রে আহমদ আলীর বাড়িতে পাঠান মুলুকের জিরগা বসে যেত। সরল পাঠান ও সুচতুর ইংরেজে একটা জায়গায় মিল আছে। পাঠান মাত্রই ভাবে বাঙালি বোমা মারে, ইংরেজেরও ধারণা অনেকটা তাই। আহমদ আলী সিআইডি ইন্সপেক্টর। আমি তার বাড়িতে পৌঁছবার ঘণ্টা খানেকের ভেতর এক পুলিশ এসে আহমদ আলীকে একটা চিঠি দিয়ে গেল। তিনি সেটা পড়েন আর হাসেন। তারপর তিনি রিপোর্টখানা আমার দিকে এগিয়ে দিলেন। তাতে রয়েছে আমার একটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, এবং বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে লোকটা বাঙালি। আহমদ আলী যেন উক্ত লোকটার অনুসন্ধান করে সদাশয় সরকারকে তার হাল হকিকত বাতলান। আহমদ আলী কাগজের তলায় লিখলেন, ভদ্রলোক আমার অতিথি। আমি বললুম, নাম ধাম মতলবটাও লিখে দিন, জানতে চেয়েছে যে। আহমদ আলী বললেন, কি আশ্চর্য, অতিথির পিছনেও গোয়েন্দাগিরি করব নাকি? আমি ভাবলুম পাঠান মূল্যকে কিঞ্চিত বিদ্যা ফলাই। বললুম, কর্ম করে যাবেন নিরাসক্তভাবে, তাতে অতিথির লাভ লোকসানের কথা উঠবে না, এই হলো গীতার আদেশ। আহমদ আলী বললেন, হিন্দু ধর্মে শুনতে পাই অনেক কেতাব আছে, তবে আপনি বেছে বেছে একখানা গীতার বই থেকে উপদেশটা ছাড়লেন কেন? তা সে কথা থাক, আমি বিশ্বাস করি কোনো কর্ম না করাতে, সে আসক্তই হোক আর নিরাসক্তই হোক, আমার ধর্ম হচ্ছে উবুর হয়ে শুয়ে থাকা। উবুর হয়ে শুয়ে থাকা কথাটায় আমার মনে একটু ধোঁকা লাগলো। আমরা বলি চিত হয়ে শুয়ে থাকবো, এবং এইরকম চিত হয়ে শুয়ে থাকাটা ইংরেজ পছন্দ করে না বলে লাইং সুপাইন কর্মটি প্রভুদের পক্ষে অপকর্ম বলে গণ্য হয়। পাঠানে ইংরেজে মিল আছে পূর্বেই বলেছি। ভাবলুম তাই বোধহয় পাপটা এড়াবার ও আরামটি বজায় রাখার জন্য পাঠান উবুর হয়ে শুয়ে থাকার কথাটা আবিষ্কার করেছে। আমার মনে তখন কি দ্বিধা আহমদ আলী আন্দাজ করতে পেরেছিলেন কিনা জানি নে। নিজের থেকেই বললেন, তা না হলে এ দেশে রক্ষা আছে? এই তো মাত্র সেদিনের কথা, রাত্রে বেরিয়েছে রোদে। মশহুর নাচনে বালি জানকি বাই কয়েকদিন ধরে গুম, যদি কোনো পাত্তা মেলে। আমি তো আপন মনে হেঁটে যাচ্ছি, আমার প্রায় 50 গজ সামনে জন আসতে গোড়া সেপাই কাঁধ মিলিয়ে রাত্রিরের টহলে কদম কদম এগিয়ে যাচ্ছে। হঠাৎ একসঙ্গে এক লহমায় অনেকগুলো রাইফেলের কড়াক পিং। আমিও তড়াক করে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লাম। তারপর গড়িয়ে গড়িয়ে পাশের নর্দমায়। সেখানে উবুর হয়ে শুয়ে শুয়ে মাথা তুলে দেখি গোড়ার বাচ্চারা সব মাটিতে লুটিয়ে। জনদশেক আফ্রিদি চটপট গোড়াদের রাইফেলগুলো তুলে নিয়ে অন্তর্ধান। আফ্রিদির নিশান সাক্ষাৎ জমদূতের ফরমান, মকমল দিক্রি। কিস্তি বরখেলাপের কথাই ওঠে না। তাই বলি উবুর হয়ে শুয়ে থাকতে না জানলে কখন যে কোন আফ্রিদির নজরে পড়ে যাবেন বলা যায় না। জান বাঁচাবার এই হলো পয়লা নম্বরের তালিম। আমি বললুম, চিত হয়ে শুয়ে থাকলেই বা দোষ কি? আহমদ আলী বলেন, চিত হয়ে শুয়ে থাকলে দেখতে পাবেন খুদাতালার আসমান, সে বড় খুবসুরত, কিন্তু মানুষের বদমাইশির উপর নজর রাখবেন কি করে? কি করে জানবেন যে ডেরা ভাঙবার সময় হলো? আর এখানে শুয়ে থাকলে নয়া ফ্যাসাদে বাঁধা পড়ার সম্ভাবনা। মিলিটারি আসবে, তদারক তদন্ত হবে, আপনাকে পাকড়ে নিয়ে যাবে। তার চেয়ে আফ্রিদির গুলি ভালো। আমি বললুম, সে না হয় আমার বেলা হতে পারত,
কিন্তু আপনাকে তো রিপোর্ট দিতেই হতো। আহমদ আলী বললেন, তবা তবা, আমি রিপোর্ট করতে যাব কেন? আমার কি দায়? গোরার রাইফেল, আফ্রিদির তার উপর নজর। যে জিনিসে মানুষের জান পোঁতা, তার জন্য মানুষ জান দিতে পারে, নিতেও পারে। আমি সে ফ্যাসাদে কেন ঢুকি? বাঙালি বোমা মারে, কেন মারে খোদায় মালুম। রাইফেলে তো আর তার শখ নেই। ইংরেজ বোমা খেতে পছন্দ করে না, কিন্তু বাঙালির গো সে খাওয়াবেই। তার জন্য সে জান দিতে কবুল, নিতেও কবুল। আমি কেন ইংরেজকে আপনার হাড়হদ্দের খবর দেব? জান লেনদেনের ব্যাপারে তৃতীয় পক্ষের দূরে থাকা উচিত। আমি বললুম, হক কথা বলেছেন, রাসেলেরও ওই মত। ভ্যালিউজ নিয়ে নাকি তর্ক হয় না। ইংরেজ পাঠানে বিস্তর মিল দেখতে পাচ্ছি। কিন্তু বাঙালি কেন বোমা মারে সে তো অত্যন্ত সোজা প্রশ্ন। স্বাধীনতার জন্য। স্বাধীনতা পেয়ে গেলে সেটা বাঁচিয়ে রাখার জন্য রাইফেলের প্রয়োজন হয়। তাই বোধ করি স্বাধীন আফ্রিদির কাছে রাইফেল এত প্রিয় বস্তু। আহমদ আলী অনেকক্ষণ আপন মনে কি যেন ভাবলেন। বললেন, কি জানি স্বাধীনতা কিসের জোরে টিকে থাকে, রাইফেলের জোরে না বুকের জোরে। আমি এই পরশু দিনের এক দাঙ্গার কথা ভাবছিলাম। জানেন বোধ হয়, পেশাওয়ারের প্রায় প্রতি পাড়ায় একজন করে গুন্ডার সর্দার থাকে। দুই পাড়ার গুন্ডার দলে সেদিন লাগলো লড়াই। গোলাগুলির ব্যাপার না, হাতাহাতি বড় জোর, ছোড়াছুরি। একদল মিনিট 10 পরে মার সইতে না পেরে দিল ছুট, কিন্তু তাদের সর্দার রইল দাঁড়িয়ে। সমস্ত দল তখন গিয়ে পড়ল তার ঘাড়ে। মেরে গুঁতিয়ে থেঁতলে যখন ভাবলো সে মরে গিয়েছে, তখন তাকে ফেলে সবাই চলে গেল। কাল তাকে হাসপাতালে দেখে এলুম। অন্তত 6 মাস লাগবে সারতে, যদি ফাঁড়াটা কাটে। কখানা পাঁজর ভেঙেছে, আঁতে কটা ফুটো হয়েছে, তার হিসেব নিকেশ এখনো শেষ হয়নি। কিন্তু আশ্চর্য হলুম দেখে যে লোকটি অতি রোগা, টিংটিঙে, 5.5 ফুট হয় কি না হয়। ছোড়াও নাকি সে চালাতে জানে না, রাইফেলও সে রাখে না। ব্যাস ওই এক চিজ আছে, হিম্মত। বিস্তর মার খেয়েছে, অনেকবার। মেরেছে অল্প, মারিয়েছে অনেক, পালায়নি কখনো। আসামি হয়ে আদালতে এসেছে বহুবার, কিন্তু ফরিয়াদি হয়নি। বলে 5 জনের বিপদ আপদের ফয়সলা করে দিয়ে আর আমি যাব আদালতে আমার বিপদ আপদে কান্নাকাটি শোনাতে? আরো আশ্চর্য হলুম দেখে, হাসপাতালে তার ওয়ার্ডে যেন পেশাওয়ারের ফলের বাজার বসে গিয়েছে। কাবুলের আঙুর, কান্দাহারের চেরি, মাজারি শরীফের আখরোট, খোবানি সব মজুদ। 6 জন পালোয়ান দিন রাত তার খাটের চতুর্দিকে মাটিতে বসে, কি জানি হুজুরের কখন কি দরকার হয়। হুজুর অবশ্যই উপস্থিত জীবন মৃত্যুর মাঝখানে সংকটকুল খাইবার পাশে। কিন্তু আসল কথা, সে এখনো দলের সর্দার। তার ইজ্জত বেড়েছে। তার খুশনামে পেশাওয়ারের গুন্ডামহল গম গম করছে। আমি চুপ করে ভাবছি। এমন সময় দেখি আহমদ আলী মুচকি মুচকি হাসছেন। বললেন, লোকটার হিম্মত ছাড়া নাকি আরো একটা গুণ আছে, যাকে বলে হাজির জবাব। সব কথার চটপট উত্তর দিতে পারে। শুনলুম 4 বার প্রমাণের অভাবে খালাস পেয়ে 5 বারের বার যখন হাকিম ইজাজ হোসেন খানের আদালতে উপস্থিত হলো, তখন তিনি নাকি চটে গিয়ে বলেছিলেন, এই নিয়ে তুই 5 বার আমার সামনে এসে দাঁড়িয়েছিস, তো লজ্জা শরম নেই? সর্দার নাকি মুচকি হেসে বলেছিল, হুজুর প্রমোশন না পেলে আমি কি করব? সে রাতে শুতে যাওয়ার আগে মটরুদাকে চিঠিতে লিখলুম, চিত হয়ে শোবে না, উপর হয়ে শোবে। পাঠান মুল্লুকের এই আইন। শিব ঠাকুরের আপন দেশেও এই খবরটি পাঠিয়ে দিও। যতই বলি, ভাই আহমদ আলী, খোদা আপনার মঙ্গল করবেন, আখেরে আপনি বেহেস্তে যাবেন, আমার যাওয়ার একটা বন্দোবস্ত করে দিন। আহমদ আলী ততই বলেন, বরাদরে আজিজ মন, ফার্সিতে প্রবাদ আছে, দের আয়াদ দুরস্ত আয়াদ, অর্থাৎ যা কিছু ধীরে সুস্থে আসে তাহাই মঙ্গলদায়ক। আরবিতেও আছে, আল্লাজলু মিনাহ শতান, অর্থাৎ হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। ইংরেজিতেও আছে। আমি বললুম, সব বুঝেছি, কিন্তু আপনার পায়ে পড়ি, এই পাঠানের চালে আমার চলবে না। শুনেছি এখান থেকে লান্ডিকোটাল যেতে তাদের 15 দিন সময় লাগে, 22 মাইল রাস্তা। আহমদ আলী গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কে বলেছে? আমি বললুম, কেন, কাল রাত্রির দাওয়াতে রমজান খান, সেই যে বাবরি চুলওয়ালা, মিষ্টি মিষ্টি মুখ। আহমদ আলী বললেন, রমজান খান পাঠানদের কি জানে? তার ঠাকুরমা পাঞ্জাবি, আর সে নিজে লাহোরে 3 মাস কাটিয়ে এসেছে। খাস পাঠান কখনো আটক পেরোয় না। তার লান্ডিকোটাল থেকে পেশাওয়ার পৌঁছতে অন্তত 2 মাস লাগার কথা। না হলে বুঝতে হবে লোকটা রাস্তার ইয়ারদোস্তের বাড়ি কাট করে এসেছে।
পাঠান মুল্লুকের রেওয়াজ প্রত্যেক আত্মীয়ের বাড়িতে তেরাত্তির কাটানো, আর সব পাঠানের ভাই বেরাদার। হিসাব করে নিন। কাগজ পেন্সিল ছিল না, বললুম রক্ষে দিন, আমার যে কন্ট্রাক্ট সই করা হয়ে গিয়েছে, আমাকে যেতেই হবে। আহমদ আলী বললেন, বাস না পেলে আমি কি করব? আপনি চেষ্টা করেছেন? আহমদ আলী আমাকে হুঁশিয়ার হতে বলে জানালেন, তিনি পুলিশের ইন্সপেক্টর, নানা রকমের উকিল মোক্তার তাকে নিত্যি জেরা করে, আমি ও লাইনে কাজ করে বিশেষ সুবিধা করতে পারবো না। তারপর বললেন, পেশাওয়ার ভালো করে দেখে নিন, অনেক দেখবার আছে, অনেক শেখবার আছে। বোখারা সমরকান থেকে সদাগরেরা এসেছে পুস্তিন নিয়ে, তাশকান থেকে এসেছে সামোভার নিয়ে। আমি জিজ্ঞাসা করলাম, সামোভার কি? রাশিয়ান গল্প পড়েননি? সামোভার হচ্ছে ধাতুর পাত্র, টেবিলে রেখে তাতে চায়ের জল গরম করা হয়। আপনারা যেরকম মিং বংশের ভাস নিয়ে মাতামাতি করেন, পেশাওয়ার, কান্দাহার, তাসকান্তুল্লাহ সামোভার নিয়ে সেই রকম লড়ালড়ি করে কে কত দাম দিতে পারে। সে কথা আরেকদিন হবে। তারপর শুনুন, মাজারি শরীফ থেকে কার্পেট এসেছে, বদখশান থেকে লাল রুবি, মেশের থেকে তসবি, আজারবাইজান থেকে। আমি বললাম, থাক থাক, আরো কত কি। তারা উঠেছে সব সরাইয়ে, সন্ধেবেলায় গরম ব্যবসা করে, রাত্রিরে জোর খানাপিনা, গান বাজনা, কত হই হল্লা, খুন খারাপি, কত রকম বেরকমের পাপ। শোনেননি বুঝি? পেশাওয়ার হাজার পাপের শহর। মাসখানেক ঘোরাঘুরি করুন যে কোনো সরাইয়ে, ডজন খানেক ভাষা বিনা কসরতে, বিনা মেহনতে শেখা হয়ে যাবে। পুস্তু দিয়ে আরম্ভ করুন, চট করে চলে যাবেন ফার্সিতে। তারপর জাকতাই তুর্কি, মঙ্গল, উসমানলি, রাশিয়ান, কুর্দি, বাকিগুলো আপনা থেকেই হয়ে যাবে। গান বাজনা আপনার বুঝি শখ নেই? সে কি কথা, আপনি বাঙালি। টেগোর সাহেবের গীতাঞ্জলি, গার্ডেনার আমি পড়েছি। আহা, কি উমদা ব্যাত। আমি ফার্সি তর্জমায় পড়েছি। আপনার তো এসব জিনিসের শখ থাকার কথা। নাইবা থাকলো, কিন্তু ইদন জানের গান না শুনে আপনি পেশাওয়ার ছাড়বেন কি করে? পেশাওয়ারি হুরি 12টা ভাষায় গান গাইতে পারে। তার গাহক দিল্লি থেকে বাগদাদ অব্দি। আপনি গেলে লড়কি বহুত খুশ হবে। তার রাজত্ব বাগদাদ থেকে বাঙ্গাল অব্দি ছড়িয়ে পড়বে। আমি আর কি করি, বললুম, হবে হবে, সব হবে, কিন্তু টেগোর সাহেবের কোন কবিতা আপনার বিশেষ পছন্দ হয়? আহমদ আলী একটু ভেবে বললেন, আয় মাদার শাহজাদা ইমরোজ। বুঝলুম, এ হচ্ছে ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর। বললুম, সে কি কথা খান সাহেব, এই কবিতা তো আপনার ভালো লাগার কথা নয়। আপনারা পাঠান, আপনারা প্রেমে জখম হলে তো বাঘের মতো রুখে দাঁড়াবেন, ঘোড়া চড়ে আসবেন বিদ্যুৎ গতিতে, প্রিয়াকে এক টানে তুলে নিয়ে কোলে বসিয়ে চলে যাবেন দূর দূরান্তরে। সেখানে পর্বত গুহার নির্জনে আরম্ভ হবে প্রথম মান অভিমানের পালা। আপনি মাথা পেতে দেবেন তার পায়ের মখমলের চটির নিচে। আমাকেই থামতে হলো, কারণ আহমদ আলী অত্যন্ত শান্ত প্রকৃতির লোক, কারো কথা মাঝখানে কাটেন না। আমি আটকে গেলে পরে বললেন, থামলেন কেন, বলুন। আমি বললুম, আপনারা কোন দুঃখে ইনিয়ে বিনিয়ে কাঁদবেন ম্যা ম্যা মা মা করে? আহমদ আলী বললেন, একজন জার্মান দার্শনিক নাকি বলেছেন, স্ত্রী লোকের কাছে যেতে হলে চাবুকটি নিয়ে যেতে ভুলো না। আমি বললাম, তবা তবা, অত বাড়াবাড়ির কথা হচ্ছে না। আহমদ আলী বললেন, না দাদা, প্রেমের ব্যাপারে হয় ইস্পার না হয় উস্পার। প্রেম হচ্ছে শহরের বড় রাস্তা, বিস্তর লোকজন, সেখানে গোল্ডেন মিন বা সোনালী মাঝারি বলে কোনো উপায় নেই। হয় কিপ টু দ্য রাইট, অর্থাৎ ম্যা ম্যা করে হৃদয় বেদন নিবেদন, না হয় লেফট, অর্থাৎ বজ্র মুষ্টি দিয়ে নিঃশে যা বলেছেন। কিন্তু থাক না এসব কথা। বুঝলুম, প্রেমের ব্যাপারে পাঠান নীরব কর্মী। আমরা বাঙালি দুপুর রাত্রে পাড়ার লোককে না জাগিয়ে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করতে পারিনে। আমার অবস্থাটা বুঝতে পেরে আমাকে যেন খুশি করার জন্য আহমদ আলী বললেন, পেশাওয়ারের বাজারে কিন্তু কোনো গানেওয়ালি নাচনেওয়ালি 6 মাসের বেশি টিকতে পারে না। কোনো ছোকরা পাঠান প্রেমে পড়বেই, তারপর বিয়ে করে আপন গায়ে নিয়ে সংসার পাতে। সমাজ আপত্তি করে না? মেয়েটা 2 দিন বাদে শহরের জন্য কান্নাকাটি করে না? সমাজ আপত্তি করবে কেন? ইসলামে তো কোনো মানা নেই। তবে 2 দিন বাদে কান্নাকাটি করে কিনা বলা কঠিন। পাঠান গাঁয়ের কান্না শহরে এসে পৌঁছবে এত জোর গলা ইদন জানেরও নেই। জানকি বাইয়ের থাকলে আমাকে খুঁজে খুঁজে হয়রান হতে হতো না। হলপ করে কিছু বলতে পারবো না। তবে আমার নিজের বিশ্বাস, বেশিরভাগ মেয়ে বাজারের হট্টগোলের চেয়ে গ্রামের শান্তিই পছন্দ করে। তার উপর যদি ভালোবাসা পায় তাহলে তো আর কথাই নেই।
আমি বললুম, আমাদের এক বিখ্যাত ঔপন্যাসিকও ওই রকম ধরনের অভিমত দিয়েছেন, মেয়েদের বাজারে বহু খোঁজ খবর নিয়ে। এমন সময় আহমদ আলীর এক বন্ধু মুহাম্মদ জান বাইসাইকেল ঠেলে ঠেলে এসে হাজির। আহমদ আলী জিজ্ঞাসা করলেন, বাইসাইকেল আবার খোঁড়া হলো কি করে? মুহাম্মদ জান পাঞ্জাবি। আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, কেন যে আপনি এদেশে এসেছেন বুঝতে পারিনি। এই পাঠানরা যে কি রকম পাবলিক নুইসেন্স তার খবর জানতে পারতেন যদি একদিনও আধ ঘন্টার তরে এই শহরে বাইসাইকেল চড়তেন। 1 মাইল যেতে না যেতেই 3টে পাংচার, সব ছোট ছোট লোহার। ভদ্রলোক দম নিচ্ছিলেন। আমি তরদ দেখিয়ে জিজ্ঞাসা করলুম, এত লোহা আসে কোথা থেকে? মুহাম্মদ জান আরো চটে গিয়ে বললেন, আমাকে কেন শুধোচ্ছেন? জিজ্ঞেস করুন আপনার দিলজানের দোস্ত শেখ আহমদ আলী খান পাঠানকে। আহমদ আলী বললেন, জানেন তো পাঠানরা বড্ড আড্ডাবাজ। গল্পগুজব না করে সে 1 মাইল পথও চলতে পারে না। কাউকে না পেলে সে বসে পড়ে রাস্তার পাশে। মুচিকে বলবে, দাও তো ভায়া আমার পয়জারে গোটা কয়েক পেরেক ঠুকে। মুচি তখন ঢিলে লোহাগুলো পিটিয়ে দেয়, গোটা 10 নূতনও লাগিয়ে দেয়। এই রকম শখানেক লোহা লাগালে জুতোর চামড়া আর মাটিতে লাগে না। লোহার উপর দিয়েই রাস্তার পাথরের চোট খায়। হাফসোল লাগানোর খরচকে পাঠান বড্ড ভয় করে কিনা, সেই পেরেক আবার হরেক রকম সাইজের হয়। পাঠানের জুতো তাই লোহার মোজাইক। কিন্তু আসল কথা হচ্ছে লোহা ঠোকানো না ঠোকানো অবান্তর। মুচির সঙ্গে আড্ডা দেবার জন্য ওই তার অজুহাত। মুহাম্মদ জান বললেন, আর সেই লোহা ঢিলে হয়ে গিয়ে শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি বললুম, এতদিন আমার বিশ্বাস ছিল আড্ডা মানুষকে অপকর্ম থেকে ঠেকিয়ে রাখে, এখন দেখতে পাচ্ছি ভুল করেছি। আহমদ আলী কাতর স্বরে বললেন, আড্ডার নিন্দা করবেন না, বাইসাইকেল চড়ার নিন্দা করুন। আপনাকে বলিনি আল আজলু মিন আশাতান, অর্থাৎ হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। তাই তো বাইসাইকেলের আরেক নাম শয়তানের গাড়ি। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পেশাওয়ার দিনের 114 ডিগ্রি ফারেনহাইট ভুলে গিয়ে মোলায়েম বাতাস দিয়ে সর্বাঙ্গের গ্লানি খেদ ঘুচিয়ে দেয়। রাস্তাঘাট যেন ঘুম থেকে জেগে উঠে হাই তুলে ঘোড়ার গাড়ির খটখটানি দিয়ে তুড়ি দিতে থাকে। পাঠান বাবুরা তখন সাজগোজ করে হাওয়া খেতে বেরোন। পায়ে জরির পয়জার, পরনে পপলেনের সিলভার, তার ভাঁজ ধারালো ছুরির মতো ক্রিজের দুদিক বেয়ে কেতায় কেতায় নেমে এসেছে। মুড়ির ভিতরে লাল সুতোর গোলাপি আভা, গায়ে রঙিন সিল্কের লম্বা শার্ট, আর মাথায় যে পাগড়ি তার তুলনা পৃথিবীর অন্য কোনো শিরাভরণের সঙ্গে হয় না। বাঙালির শিরাভরণ দেখে অভ্যেস নেই। টুপি বলুন, হ্যাট বলুন, সবই যেন তার কাছে অবান্তর থাকে। মনে হয় বাইরে থেকে জোর করে চাপানো। কিন্তু মধ্যবিত্ত ধনী পাঠানের পাগড়ি দেখে মনে হয় ভগবান মানুষকে মাথাটা দিয়েছেন নিতান্ত ওই পাগড়ি জড়াবার উপলক্ষ হিসেবে। কামিয়ে জুমিয়ে গোঁফে আতর মেখে আর সেই ভুবনমোহন পাগড়ি বেঁধে খান সাহেব যখন সাঁঝের ঝোঁকে পেশাওয়ারের রাস্তায় বেরোন, তখন কে বলবে তিনি জাকারিয়া স্ট্রিটের পাঠানের জাত ভাই? কোথায় লাগে তার কাছে তখন হলিউডের ইভিনিং ড্রেস পরা হিমেনদের দল? ফুরফুরে হাওয়া গাছের মাথায় চিরুনি চালিয়ে খান সাহেবদের পাগড়ির চূড়ো দুলিয়ে ফুলের দোকানে ঝোলানো মালাতে কাঁপন লাগিয়ে আর সর্বশেষে আহমদ আলীর 2 কান ছোঁয়া গোফে হাত বুলিয়ে নামলো আমার শ্রান্ত ভালে। তপ্ত গ্রীষ্মের দগ্ধ দিনান্তের সন্ধ্যাকালে এই যেন বাংলাদেশের জ্যৈষ্ঠ শেষের নববর্ষণ। শীতল জলধারার পরিবর্তে এ যেন মাতৃহস্তের স্নিগ্ধমন্ধ মলয় ব্যজন। কোন এক নৃশংস ফারাওয়ের অত্যাচারে দিবাভাগে দেশের জনমানব প্রাণীপতঙ্গ দলে দলে ভূগর্ভে আশ্রয় নিয়ে প্রহর গুনছিল। পশ্চিম পিরামিডে তার অবসানের সঙ্গে সঙ্গে উত্তর বাতাস যেন মোজেসের অভয় বানিয়ে দিয়ে গেল। দিকে দিকে নতুন প্রাণের সাড়া। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। কিন্তু জেগে উঠেই মানুষের সবচেয়ে প্রয়োজন কি আহারের? রুটি আর কাবাবওয়ালার দোকানের সামনে কি অসম্ভব ভিড়। বোরকা পরা মেয়ে, সবে হাঁটতে শিখেছে ছেলে, বাঁ হাত মরণের দিকে, ডান হাত রুটিওয়ালার দিকে বাড়িয়ে বুড়ো, সবাই ঝাঁপিয়ে পড়েছে আহারের সন্ধানে। রুটিওয়ালা সেই ক্ষুধার্তদের শান্ত করার জন্য কাউকে কাতর কণ্ঠে ডাকে ভাই, কাউকে বারাদার, কাউকে জানে মন, কাউকে আগা যান। পুস্তু, পাঞ্জাবি, ফার্সি, উর্দু 4টে ভাষায় সে একসঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছে। ওদিকে তন্দুরের ভিতর লম্বা লোহার আঁকশি চালিয়ে রুটি টেনে টেনে ওঠাচ্ছে রুটিওয়ালার ছোকরারা।
গনগনে আগুনের টকটকে লাল আভা পড়েছে তাদের কপালে আর গালে। বড় বড় বাবরি চুলের জুলফি থেকে থেকে চোখ মুখ ঢেকে ফেলেছে। দু হাত দিয়ে রুটি তুলছে, সরাবার ফুরসত নেই। বুড়ো রুটিওয়ালার দাড়ি হাওয়ায় দুলছে। কাজের হিড়িকে তার বজ্র বাঁধন পাগড়ি পর্যন্ত টেরচা হয়ে একদিকে নেমে এসেছে। ছোকরাদের কখনো তম্বি করে জুতকুন জুতকুন, জলদি করো, খদ্দেরদের কখনো কাকুতি মিনতি, হে ভ্রাত, হে বন্ধু, হে আমার প্রাণ, হে আমার দিলজান, সবুর করো, তাজা গরম রুটি দিই বলেই তো এত হাঙ্গাম হুজ্জত। বাসি দিলে কি এতক্ষণ তোমাদের দাঁড় করিয়ে রাখতুম? বোরকার আড়াল থেকে কে যেন বলল, বয়স বোঝার জো নেই, তোর তাজা রুটি খেয়েই তো পাড়ার 3 পুরুষ মরলো, তুই বুঝি লুকিয়ে লুকিয়ে বাসি খাস? তাই দে না। বোরখা পরে যা, তা না হলে পাঠান মেয়েও স্বাধীন। রুটির পর ফুল কিংবা আতর। মনে পড়ল মহাপুরুষ মুহাম্মদের একটি বচন, সত্যেন দত্তের তর্জমা, জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জুটে যায় যদি 2টি পয়সা, ফুল কিনে নিও হে অনুরাগী। পাঠান অত্যন্ত অলস এবং আড্ডাবাজ, কিন্তু আরাম প্রয়াসী নয়, এবং যেটুকু সামান্য তার বিলাস, তার খরচাও ভয়ঙ্কর বেশি কিছু নয়। দেশ ভ্রমণকারী গুণীদের মুখে শোনা যে যাদের গায়ের জোর যেমন বেশি, তাদের স্বভাবও হয় তেমনই শান্ত। পাঠানদের বেলাও দেখলুম কথাটা খাঁটি। কাগজে আমরা হামেশাই পাঠানদের লুটতরাজের কথা পড়ি, তার কারণও আছে। অনুর্বর দেশ, ব্যবসা বাণিজ্য করতে জানে না, পল্টনে তো আর তামাম দেশটা ঢুকতে পারে না, কাজেই লুটতরাজ ছাড়া অন্য উপায় কোথায়? কিন্তু পেটের দায়ে যে অপকর্ম সে করে, মেজাজ দেখাবার জন্য কিন্তু তা করে না। তার আসল কারণ অবশ্য পাঠানদের মেজাজ সহজে গরম হয় না, পাঞ্জাবিদের কথা স্বতন্ত্র, এবং হলেও সে চট করে বন্দুকের সন্ধান করে না। তবে সব জিনিসেরই দুটো একটা ব্যত্যয় আছে। পাঠান তো আর খুদ ক্ষুদাতালার আপন হাতে বানানো ফিরিস্তা নয়। বেঈমান বললে পাঠানের রক্ত খাইবার পাসের টেম্পারেচার ছাড়িয়ে যায়, আর ভাইকে বাঁচাবার জন্য সে অত্যন্ত শান্ত মনে যোগাসনে বসে আঙ্গুল গোনে, নিদেন পক্ষে তাকে কটা খুন করতে হবে। কিন্তু হিসেব নিকেশে সাক্ষাৎ বিদ্যাসাগর বলে প্রায় ভুল হয়, আর 2-4টে লোক বেঘরে প্রাণ দেয়। তাই নিয়ে তম্বিতম্বা করলে পাঠান সকাতর নিবেদন করে, কিন্তু আমার যে 4-4টে বুলেটের বাজে খরচা হলো তার কি? তাদের গোষ্ঠী কুটুম কান্নাকাটি করছে, কিন্তু একজনও একবারে তরে আমার বাজে খরচার খেসারতির কথা ভাবছে না। ইনসান বড়ই খুদপারস্ত, সংসার বড়ই স্বার্থপর। পরশু রাতের দাওয়াতে এরকম নানা গল্প শুনলুম। এসব গল্প বলার অধিকার নিমন্ত্রিত ও রবাহুতদের ছিল। একটা জিনিস বুঝতে পারলুম যে এদের সকলেই খাঁটি পাঠান। সে হলো তাদের খাবার কায়দা। কার্পেটের উপর চওড়ায় 2 হাত, লম্বায় 20-30 হাত, প্রয়োজন মতো একখানা কাপড় বিছিয়ে দেয়। সেই দস্তরখানে দুদিকে সারি বেঁধে এক সারি অন্য সারির মুখোমুখি হয়ে বসে। তারপর সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয়। 3 থালা আলু গোস্ট, 3 থালা শিক কাবাব, 3 থালা মুরগি রোস্ট, 3 থালা সিনা কালিজা, 3 থালা পোলাও। এইরকম ধারা সব জিনিস একখানা দস্তরখানের মাঝখানে, 2খানা 2 প্রান্তে। বাঙালি আপন থালা নিয়ে বসে, রান্নাঘরের সব জিনিসই কিছু না কিছু পায়। পাঠানদের বেলা তা নয়, যার সামনে যা পড়ল তাই নিয়েই সে সন্তুষ্ট। প্রাণ গেলেও কেউ কখনো বলবে না আমাকে একটু মুরগি এগিয়ে দাও, কিংবা আমার শিক কাবাব খাওয়ার বাসনা হয়েছে। মাঝে মাঝে অবশ্যই কেউ দরদ দেখিয়ে চেঁচিয়ে বলে, আরে হোথায় দেখো গোলাম মুহাম্মদ ঢেঁড়স চিবোচ্ছে, ওকে একটু পোলাও এগিয়ে দাও না। তখন সবাই হাঁ হাঁ করে সব কটা পোলাওয়ের থালা ওর দিকে এগিয়ে দেয়। তারপর মজলিস গালগল্পে ফের মশগুল। ওদিকে গোলাম মুহাম্মদ শুকনো পোলাওয়ের মরুভূমিতে তৃষ্ণায় মারা গেল, না মাংসের থই থই ঝোলে ডুবে গিয়ে প্রাণ দিল, তার খবর ঘণ্টাখানেক ধরে আর কেউ রাখে না। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাঠান আড্ডা জমাবার খাতিরে অনেক রকম আত্মত্যাগ করতে প্রস্তুত। গল্পের নেশায় বেখেয়ালে অন্তত 8 ডজন অতিথি শুদ্ধ শুকনো রুটি চিবিয়েই যাচ্ছে। অবচেতন ভাবটা এই, পোলাও মাংস বাঁচতে হয়, দেখতে হয় বহুত বায়নাক্কা, তাহলে লোকের মুখে তাকাবো কি করে? আর না তাকালে গল্প জমবেই বা কি করে? অথচ এরা সবাই ভদ্র সন্তান, 2 পয়সা কামায়ও বটে, বাড়িতে নিশ্চয়ই পছন্দ মাফিক পোলাও কালিয়া খায়। কিন্তু পাঠান জীবনের প্রধান আইন, একলা বসে নবাবি খানা খাওয়ার চেয়ে
ইয়ার বক্সির সাথে শুকনো রুটি চেবানো ভালো। ওমর খৈয়ামও বলেছেন, তব সাথী হয়ে দগ্ধ মরুতে পথ ভুলে তবু মরি, তোমারে ছাড়িয়ে মসজিদে গিয়া কি হবে মন্ত্র সরি। কিন্তু ওমর বুর্জুয়া কবির বিদগ্ধ পদ্ধতিতে আপন বক্তব্য প্রকাশ করেছেন। পাঠান ভাঙা ভাঙা উর্দুতে ওই একই আপ্তবাক্য প্রলেতারিয়া কায়দায় জানায়, দোস্ত তুমহারি রুটি হামারা গোস্ত। অর্থাৎ নেমন্তন্ন করেছ সেই আমার পরম সৌভাগ্য, শুধু শুকনো রুটি কুছ পরোয়া নেই, আমি আমার মাংস কেটে দেব। কাব্যজগতে যে হাওয়া বইছে তাতে মনে হয় ওমরের শরাবের চেয়ে মজুরের ধেনোর কদর বেশি। তবে একটা কথা বলে দেওয়া ভালো, পাঠানের ভিতর বুর্জোয়া প্রলেতারিয়ার যে তফাৎ সেটুকু সম্পূর্ণ অর্থনৈতিক। অনুভূতির জগতে তারা একই মাটির আসনে বসে, আর চিন্তাধারায় যে পার্থক্য সে শুধু কেউ খবর রাখে বেশি, কেউ কম, কেউ শেক্সপিয়ার পড়েছে, কেউ পড়েনি। ভালো মন্দ বিচার করার সময় দুই দলে যে বিশেষ প্রভেদ আছে মনে হয়নি। আচার ব্যবহারে এখনো তারা গোষ্ঠীর ঐতিহ্যগত সনাতন জান দেওয়া নেওয়ার পন্থা অনুসরণ করে। এসব তত্ত্ব আমাকে বুঝিয়ে বলেছিলেন ইসলামিয়া কলেজের এক অধ্যাপক। অনেকক্ষণ ধরে নানা রং নানা দাগ কেটে সমাজতাত্ত্বিক পটভূমি নির্মাণ করে বললেন, এই ধরুন আমার সহকর্মী অধ্যাপক ক্ষুদাবক্সের কথা। ইতিহাসে অগাধ পণ্ডিত, ইহ সংসারে সবকিছু তিনি অর্থনীতি দিয়ে জলের মতো তরল করে এই তৃষ্ণার দেশে অহরহ ছেলেদের গলায় ঢালছেন। ধর্ম পর্যন্ত বাদ দেন না। যীশুখ্রিস্ট তার ধর্ম আরম্ভ করেছিলেন ধনের নবীন ভাগবন্টন পদ্ধতি নির্মাণ করে, তাতে লাভ হওয়ার কথা গরিবেরই বেশি। তাই সবচেয়ে দুঃখী জেলেরা এসে জুটেছিল তাঁর চতুর্দিকে। মহাপুরুষ মুহাম্মদ নাকি সুদ তুলে দিয়ে অর্থ বন্টনের জমিকে আরবের মরুভূমির মতো সমতল করে দিয়েছিলেন। এসব তো ইহলোকের কথা, পরলোক পর্যন্ত ক্ষুদাবক্স অর্থনৈতিক ন্যাদা চালিয়ে চিক্কন মসৃণ করে দিয়েছিলেন। কিন্তু থাক এখন এসব কচকচানি, মোদ্দা কথা হচ্ছে ভদ্রলোক ইতিহাসের দূরবীনে আপন চোখটি এমনই চেপে ধরে আছেন যে অন্য কিছু তার নজরে পড়ে কিনা সে বিষয়ে আমাদের সকলের মনে গভীর সন্দেহ ছিল। মাসখানেক পূর্বে তার বড় ছেলে মারা গেল। মেট্রিক ক্লাসে পড়তো, মেধাবী ছেলে, বাপেরই মতো পড়াশোনায় মশগুল থাকত। বড় ছেলে মারা গিয়েছে, চোট লাগার কথা, কিন্তু ক্ষুদাবক্স নির্বিকার। সময় মতো কলেজে হাজিরা দিলেন। চায়ের সময় আমরা সন্তর্পণে শোক নিবেদন করতে গিয়ে আরেক প্রস্থ লেকচার শুনলুম। জরথ্রুস্ত্র কোন অর্থনৈতিক কারণে রাজা গুস্তাভসকে তার নূতন ধর্মে দীক্ষিত করেছিলেন। 3 দিন বাদে দুসরা ছেলে টাইফয়েডে মারা গেল। ক্ষুদাবক্স বৌদ্ধ ধর্মের কি এক পিটক না খোদায় মালুম কি, তাই নিয়ে বাহ্যক জ্ঞান শূন্য। 1 মাস যেতে না যেতে স্ত্রী মারা গেলেন পিত্তালয়ে, আর ক্ষুদাবক্স তখন সিন্ধুর পারে পারে সিকন্দর শাহের বিজয় পন্থার অর্থনৈতিক কারণ অনুসন্ধানে নাক কান বন্ধ করে তুরীয় ভাব অবলম্বন করেছেন। আমরা ততদিনে ক্ষুদাবক্সের আশা ছেড়ে দিয়েছি। লোকটা ইতিহাস করে করে অমানুষ হয়ে গিয়েছে, এই তখন আমাদের দৃঢ় বিশ্বাস। আর পাঠান সমাজ যখন মনুষ্যজাতির সর্বোচ্চ গৌরবস্থল, তখন আর কি সন্দেহ যে ক্ষুদাবক্সের পাঠানত্ব সম্পূর্ণ কর্পূর হয়ে গিয়ে তার ঐতিহাসিক টেলিস্কোপের পাল্লারও বহু ঊর্ধ্বে দূর দূরান্তরে পঞ্চেন্দ্রিয়াতীত কোনো সূক্ষ্ম লোকে বিলীন হয়ে গিয়েছে। এমন সময়ে মারা গেল তার ছোট ভাই, পল্টনে কাজ করত। ক্ষুদাবক্সের আর কলেজে পাত্তা নেই। আমরা সবাই ছুটে গেলুম খবর নিতে। গিয়ে দেখি এক প্রাগৈতিহাসিক ছেঁড়া গালচের উপর ক্ষুদাবক্স গড়াগড়ি দিচ্ছেন। পুঁথিপত্র, ম্যাপ, কম্পাস চতুর্দিকে ছড়ানো। গড়াগড়িতে চশমার একটা পরকলা ভেঙে গিয়েছে। ক্ষুদাবক্সের বুড়া মামা বললেন 2 দিন ধরে জল স্পর্শ করেনি। হাউ হাউ করে কাঁদেন আর বলেন, আমার ভাই মরে গিয়েছে। শোকে যে মানুষ এমন বিকল হতে পারে পূর্বে আর কখনো দেখিনি। আমরা সবাই নানা রকমের সান্ত্বনা দেবার চেষ্টা করলুম, কিন্তু ক্ষুদাবক্সের মুখে ওই এক কথা, আমার ভাই মরে গিয়েছে। শেষটায় থাকতে না পেরে আমি বললুম, আপনি পণ্ডিত মানুষ, শোকে এত বিচলিত হচ্ছেন কেন? আর আপনার সহ্য করবার ক্ষমতা যে কত অগাধ সে তো আমরা সবাই দেখেছি। 2টি ছেলে, স্ত্রী মারা গেলেন, আপনাকে তো এতটুকু কাতর হতে দেখিনি। ক্ষুদাবক্স আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি বদ্ধ উন্মাদ, কিন্তু মুখে কথা ফুটল। বললেন, আপনি পর্যন্ত এই কথা বললেন, ছেলে মরেছিল তো কি, আবার ছেলে হবে?
বিবি মরেছেন তো কি নতুন শাদি করব, কিন্তু ভাই পাবো কোথায়? তারপর আবার হাউ হাউ করে কাঁদেন আর বলেন আমার ভাই মরে গিয়েছে। অধ্যাপক বলা শেষ করলে আমি বললুম, লক্ষণের মৃত্যু শোকে রামচন্দ্র ওই বিলাপ করেছিলেন। আহমদ আলী বললেন, লক্ষ্মণ রামচন্দ্র জি, হিন্দুদের কি একটা গল্প আছে না, সেইটাই আমাদের শুনিয়ে দিন। আপনি তো কখনো গল্প বলেন না, শুধু শোনেনি। ইয়া আল্লাহ, আদি কবি বাল্মীকি যে গল্প বলেছেন আমাকে সে গল্প নতুন করে আমার টুটা ফুটা উর্দু দিয়ে বলতে হবে। নিবেদন করলুম, অধ্যাপক ক্ষুদাবক্সকে অনুরোধ করবেন, রামায়ণের নাকি অর্থনৈতিক ব্যাখ্যাও আছে। অধ্যাপক শুধালেন, কিন্তু রামচন্দ্র জি জবরদস্ত লড়নেওয়ালা ছিলেন নয় কি? আমি বললাম, আলবত। অধ্যাপক বললেন, ওই তো হলো আসল তত্ত্ব কথা। বীর পুরুষ আর বীরের জাত মাত্রই ভাইকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসে। পাঠানদের মতো বীরের জাত কোথায় পাবেন বলুন? আমি বললুম, কিন্তু অধ্যাপক ক্ষুদাবক্স তো বীরপুরুষ ছিলেন না। অধ্যাপক পরম পরিতৃপ্তি সহকারে বললেন, সেই তো গুহ্যতর তত্ত্ব। অধ্যাপকই করো আর যাই করো, পাঠানত্ব যাবে কোত্থেকে? অর্থনৈতিক কারণ ফারণ সবকিছুই অত্যন্ত পাতলা ফিল্ম, একটু খোঁচা লাগলে আসল পেলেট বেরিয়ে পড়ে। মেজর মুহাম্মদ খান বললেন, ভাইকে ভালোবাসার জন্য পাঠান হওয়ার কি প্রয়োজন? ইউসুফ তো বেনিয়ামিনকে ভয়ঙ্কর ভালোবাসতেন। অধ্যাপক বললেন, ইহুদিদের কথা বাদ দিন, আদমের এক ছেলে আরেক ছেলেকে খুন করেনি? আমি বললুম, কিন্তু পাঠানরা ইহুদিদের হারিয়ে যাওয়া 12 উপজাতির একটা নয়? কোথায় যেন ওইরকম একটা থিওরি শুনেছি যে সেই উপজাতি যখন দেখলো তাদের কপালে শুকনো মরা আফগানিস্তান পড়েছে, তখন হাউমাউ করে কেঁদে উঠেছিল। অর্থাৎ ফার্সিতে যাকে বলে ফাগান করেছিল, তাই তো তাদের নাম আফগান। আর আপনারা তো আসলে আফগান, এদেশে বসবাস করে হিন্দুস্তানি হয়েছেন। অধ্যাপক পণ্ডিতের হাসি হেসে বললেন, 30 বৎসর আগে এ কথা বললে আপনাকে আমরা সাবাসী দিতুম। এখনো সব বদলে গিয়েছে। তখনও আমরা জানতুম না যে দুনিয়ার বড় বড় জাতেরা নিজেদের আর্য বলে গৌরব অনুভব করছে। তখনও রেওয়াজ ছিল খানদানি হতে গেলে বাইবেলের ইহুদি চিড়িয়াখানায় কোনো না কোনো খাঁচায় সিংহ বাঁদর কিছু না কিছু একটা হতেই হবে। এখন সেসব দিন গিয়েছে। এখন আমরা সবাই আর্য। বেদ ফেদ কিসব আছে না, সেগুলো সব আমরাই আউড়েছি। সিকান্দার শাহকে লড়াইয়ে আমরাই হারিয়েছি। আর গান্ধার ভাস্কর্য আমাদেরই কাঁচা বয়সের হাত মকসর নমুনা। গান্ধার আর কান্দাহার একই শব্দ। আরবি ভাষায় গ অক্ষর নেই বলে আরব ভৌগোলিকেরা ক ব্যবহার করেছেন। পাণ্ডিত্যের অগাধ সাগরে তখন আমার প্রাণ যায় যায়, কিন্তু বিপদ আপদে মুশকিল আসান হামেশাই পুলিশ। আহমদ আলী আমার দিকে তাকিয়ে বললেন, প্রফেসরের ওসব কথা গায়ে মাখবেন না। ইসলামিয়া কলেজের চায়ের ঘরে যে আড্ডা জমে তার খানিকটা পেতলে নিয়ে তিনি সুন্দর ভাষায় রঙিন গেলাসে আপনাকে ঢেলে দিচ্ছেন। কিন্তু আসল পাঠান এসব জিনিস নিয়ে কখনো মাথা ঘামিয়ে পাগড়ির প্যাঁচ ঢিলে করে না। আফ্রিদি ভাবে আফ্রিদি হলো দুনিয়ার সেরা জাত। মোমন বলে বাজে কথা। খুদাতালার খাস পেয়ারা কোনো জাত যদি দুনিয়ায় থাকে তবে সে হচ্ছে মোমন জাত। এমনকি তারা নিজেদের আফগান বলেও স্বীকার করে না। আমি জিজ্ঞাসা করলুম, তাই বুঝি আপনারা স্বাধীন আফগানিস্তানের অংশ হতে চান না? ভারতবর্ষ স্বাধীন হলে স্বাধীন পাঠান হয়ে থাকবেন বলে? সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বললেন, আলবাত না, আমরা স্বাধীন ফ্রন্টিয়ার হয়ে থাকবো। সে মুল্লুকের নাম হবে পাঠান মুল্লুক। অধ্যাপক বললেন, পাঠানের সোপবক্স লেকচার শোনেননি বুঝি কখনো? সে বলে, ভাই পাঠান সব, এসো আমরা সব উড়িয়ে দিই। ডেমোক্রেসি, অটোক্রেসি, বিউরোক্রেসি, কমিউনিজম, ডিক্টেটরশিপ, সব সব। আরেক পাঠান তখন চেঁচিয়ে বলে, তুই বুঝি অ্যানার্কিস্ট? পাঠান বলল, না, আমরা অ্যানার্কিও উড়িয়ে দেব। অধ্যাপক বললেন, বুঝতে পেরেছেন? আমি বললুম, বিলক্ষণ, রবীন্দ্রনাথও বলেছেন, একেবারে বুঁদ হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, ভুঁ হয়ে যাবে, তারপর না হয়ে যাবে, এই তো? অধ্যাপক বললেন, ঠিক ধরেছেন। আমি বললুম, ভারতবর্ষের অংশ যখন হবেন না তখন দয়া করে রাশিয়ানদের আপনারাই ঠেকিয়ে রাখবেন। সবাই সমস্বরে বললেন, আলবত। পৃথিবীর আর সব দেশে যেতে হলে একখানা পাসপোর্ট জোগাড় করে যে কোনো বন্দরে গিয়ে হাজির হলেই হলো। আফগানিস্তান যেতে হলে সেটি হবার জো নেই। পেশাওয়ার পৌঁছে আবার নূতন স্ট্যাম্পের প্রয়োজন, সেও আবার 3 দিন পরে নাকচ হয়ে যায়। খাইবার পাসের আশেপাশে কখন যে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় তার স্থিরতা নেই বলেই এই বন্দোবস্ত। আবার এই 3 দিনের মেয়াদি স্ট্যাম্প থাকা সত্ত্বেও হয়তো খাইবারের মুখ থেকে মোটর ফিরিয়ে দিতে পারে, যদি ইতিমধ্যে কোনো বখেরা লেগে গিয়ে থাকে।
সেই স্ট্যাম্প নিয়ে বাড়ি ফিরছি, এমন সময় দেখি হরেক রকম বিদেশি লোকে ভর্তি কতকগুলো বাস পশ্চিম দিকে যাচ্ছে। আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, এইগুলো কোথায় যাচ্ছে? তিনি ধমক দিয়ে বললেন, এগুলো কাবুল যায় না। তারপর অন্য কথা পারবার জন্য বললেন, বাংলাদেশের একটা গল্প বলুন না। আমি মনে মনে বললুম, আচ্ছা শোনো তবে। বাইরে বললুম, গল্প বলা আমার আসে না, তবে একটা জিনিসে পাঠানে বাঙালিতে মিল দেখতে পেয়েছি, সেইটি আপনাকে বলছি শুনুন। এখানে যেরকম সব রকম কারবার পাঞ্জাবি আর শিখদের হাতে, কলকাতায়ও কারবার বেশিরভাগ অবাঙালির হাতে। আর বাঙালি যখন ব্যবসা করে তার কায়দাও আজব। আমি তখন ইলিয়ট রোডে থাকতুম। সেখানে দোকানপাট ফিরিঙ্গিদের, মুসলমানদের কিছু কিছু দর্জির দোকান আর লন্ড্রি, ব্যাস। তার মাঝখানে এক বাঙালি মুসলমান ঝা চকচকে ফ্যান্সি দোকান খুলল। লোকটির বেশভূষা দেখে মনে হলো শিক্ষিত ভদ্রলোকের ছেলে। স্থির করলুম, সাহস করে দোকান যখন খুলেছে তখন তাকে পেট্রোনাইজ করতে হবে। চোর গরম পড়েছে বেলা 2টো। শহরে চরকিবাজির মতো ঘুরতে হয়েছে, দেদার সাবান চোখে পড়েছে, কিন্তু কিনিনি। ভদ্রলোকের ছেলেকে পেট্রোনাইজ করতে হবে। ট্রাম থেকে নেমে দোকানের সামনে এসে দেখি ভদ্রলোক নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। পাখিটা খাঁচায় ঘুমোচ্ছে। ঘড়িটা পর্যন্ত সেই যে 12টায় ঘুমিয়ে পড়েছিল এখনো জাগেনি। আমি মোলায়েম সুরে বললুম, ও মশাই, মশাই। ফের ডাকলুম, ও সাহেব, সাহেব। কোনো সারা শব্দ নেই। বেজায় গরম। আমারও মেজাজ একটু একটু করে উষ্ণ হতে আরম্ভ করেছে। এবার চেঁচিয়ে বললুম, ও মশাই, ও সাহেব। ভদ্রলোক আস্তে আস্তে বোয়াল মাছের মতো 2 রাঙা টকটকে চোখ সিকিটাক খুলে বললেন, আগে, বলে তারপর ফের চোখ বন্ধ করলেন। আমি বললুম, সাবান আছে? পামলিভ সাবান? চোখ বন্ধ রেখে উত্তর দিলেন, না। আমি বললুম, সে কি কথা, ওই তো রয়েছে শোকেসে। ও বিক্রির না। তারপর আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, পাঠানরাও বুঝি এইরকম ব্যবসা করে? তিনি তো খুব খানিকক্ষণ ধরে হাসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কেন বলুন তো? আমি উত্তর দিলুম, ওই যে বললেন এসব বাস কাবুল যায় না। এবার আহমদ আলী থমকে দাঁড়ালেন। দেওয়ালের দিকে ঘুরে কোমরে 2 হাত দিয়ে অনেকক্ষণ ধরে ঠা ঠা করে হাসলেন। আর সে তো হাসি নয়, হাসির ধমক। আমি ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তার হাসি থামবে। উত্তর দিলেন ভালো। বললেন, এসব বাস খাইবার পাস অব্দি গিয়েই ব্যাস। আমি শুধালুম, এই সামান্য রসিকতার জন্য আপনি এত প্রচুর হাসতে পারেন কি করে? কেন পারবো না? হাসি কি আর গল্পে ঠাসা থাকে? হাসি থাকে খুশ দিলে। আপনাকে বলিনি স্বাধীনতা কোথায় বাসা বেঁধে থাকে? রাইফেলে নয়, বুকের খুনে। একটা গল্প শুনবেন? ওই যে দেখছেন না হোথায় চায়ের দোকানি বটতলায় বেঞ্চি পেতে দিয়েছে, চলুন না। পাঠান মাত্রই মারাত্মক ডেমোক্র্যাট। নির্জলা টাঙাওয়ালা বিড়িওয়ালার চায়ের দোকান। আহমদ আলী তাঁর বিশাল বপুখানার ওজন সম্বন্ধে সচেতন বলে খুঁটির উপর ভর দিয়ে বসলেন। আমি আমার তনুখানা যেখানে খুশি রাখলুম। বললেন, ওমর খৈয়ামের এক রাত্রে বড্ড নেশা পেয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন 5খানা রুবাইয়াত শেষ না করে উঠবেন না। জানেন তো কিরকম ঠাসবুনুনির কবিতা, শেষ করতে করতে রাত প্রায় কাবার হয়ে এলো। মদের দোকানে যখন পৌঁছলেন তখন ভোর হব। হুঙ্কার দিয়ে বললেন, নিয়ে এসো তো হে এক পাত্তর উৎকৃষ্ট সিরাজি। মদওয়ালা কাঁচু মাচু হয়ে বলল, হুজুর এত দেরিতে এসেছেন, রাত কাবারের সঙ্গে সঙ্গে মদও কাবার হয়ে গিয়েছে। ওমর নরম হয়ে বললেন, সিরাজি নেই তো অন্য কোনো মাল দাও না। মদওয়ালা বলল, সেরম কি বাত, কিচ্ছু নেই হুজুর। ওমর বললেন, পরোয়ান না দাঁড়া, ওই যে ইঁটো পেয়ালাগুলো গড়াগড়ি খাচ্ছে সেগুলো ধুয়ে তাই দাও দেখিনি। নেশার জিম্মাদারি আমার। হিম্মতের জিম্মাদারি, হাসির জিম্মাদারি, নেশার জিম্মাদারি কিসে কার, সে সম্বন্ধে আলোচনা করার পূর্বেই দেখতে পেলুম রাস্তা দিয়ে যাচ্ছেন সেই ভেজাল পাঠান। তার ব্রাত্যদোষ তিনি 3 মাস লাহোরে কাটিয়েছিলেন, রমজান খান। আমি আহমদ আলীকে আঙ্গুল দিয়ে দেখালুম। আর যায় কোথায়? ও রমজান খান, জানে মন বরাদরে মন, এদিকে এসো। আশ্চর্য লোক, আমি না ডাকলে আপনি ওকে যেতে দিতেন এই গরমে? লোকটা সর্দি গরমি হয়ে মারা যেত না? আল্লাহ রসুলের ভয় ডর নেই? রমজান খান এসে পড়লেন, ভগ্নিপতির অসুখ, তার করতে যাচ্ছি বলে ঝুপ করে বেঞ্চিতে বসে পড়লেন। আহমদ আলী সান্ত্বনা দিয়ে বললেন, হবে হবে, সব হবে। টেলিগ্রাফে তার শক্ত মালে তৈরি, 2-4 ঘন্টায় ক্ষয়ে যাবে না। সুখবর শোনো,
সৈয়দ সাহেব একখানা বহুত উমদা গল্প পেশ করেছেন। বলে তিনি আমার কাঁচা সিদ্ধ গল্পে বিস্তর টমেটো সস আর উস্টার সস ঢেলে রমজান খানকে পরিবেশন করলেন। বারে বারে বললেন, ও সাবান বিক্রির না, এ বাস কাবুল যায় না। এ যেন বাংলাদেশের পূর্ব আকাশের সূর্যোদয় আর পেশাওয়ারের পশ্চিম আকাশ লাল হয়ে গেল, হুবহু একই রং। রমজান খান বললেন, তা তো বুঝলুম, কিন্তু বাঙালি আর পাঠানে একটা জায়গায় সখ্ত গরমিল আছে। আমি শুধালুম, কিসে? রমজান খান বললেন, আমি সিন্ধু নদ পেরিয়ে আহমদ আলীর পাক নজরে যে মহাপাপ করেছি, এটা সেই সিন্ধু পারের কাহিনী। তবে আটকের কাছে নয়, অনেক দক্ষিণে। সেখানে সিন্ধু বেশ চওড়া। তারই বালুচরে বসে দুপুর রোদে 8 জন পাঠান ঘামছে। উট ভাড়া দিয়ে তারা 96 টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই সমানে সমানে ভাগ বাঁটোয়ারা করতে পারছে না। কখনো কারোর হিস্সায় কম পড়ে যায়, কখনো কিছু টাকা উপরই থেকে যায়। ক্রমাগত নূতন করে ভাগ হচ্ছে, হিসাব মিলছে না, ঘাম ঝরছে আর মেজাজ তিরিক্ষি হয়ে গলাও চড়ছে। এমন সময় তারা দেখতে পেল অন্য পার দিয়ে এক বেনে তার পুঁটুলি হাতে করে যাচ্ছে। সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বেনেকে রাখলো এপারে এসে তাদের টাকার ফয়সলা করে যেতে। বেনে হাত পা নেড়ে বোঝালো অত মেহনত তার সইবে না, আর কত টাকা, কতজন লোক তাই জানতে চাইল। 4 কুড়ি 10 ও তার উপরে 6 টাকা, আর হিস্সাদার 8 জন। বেনে বলল, 12 টাকা করে নাও। পাঠানরা চেঁচিয়ে বলল, তুই একটু সবুর কর, আমরা দেখে নিচ্ছি বাখরা ঠিকঠাক মেলে কিনা। মিলে গেল। সবাই অবাক। তখন তাদের সর্দার চোখ পাকিয়ে বলল, এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলুম, হিসাব মিলল না, এখন মিলল কি করে? বেটা নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে নিয়ে হিসাব মিলিয়ে দিয়েছে। ও পার থেকে সে যখন হিসাব মিলাতে পারে তখন নিশ্চয়ই কিছু টাকা সরাতে পারে। পাকড়ো শালাকো। রমজান খান বললেন, বুঝতেই পারছেন পরোপকার করতে গিয়ে বেনের পোর অবস্থা। ভাগ্যিস সিন্ধু সেখানে চড়া এবং বেনেরা আর কিছু পারুক না পারুক ছুটতে পারে আরবি ঘোড়া চেয়েও তেজে। সে যাত্রা বেনে বেঁচে গেল। আমি বললুম, গল্পটি উপাদেয়, কিন্তু বাঙালির সঙ্গে মিল গড়মিলের এতে আছে কোন চিজ? রমজান খান বললেন, বাঙালি আপন দেশে বসে এভারেস্টের গায়ে ফিতে না লাগিয়ে চূড়োতে চড়তে গিয়ে খামোখা জান না দিয়ে ইংরেজকে বাতলে দেয়নি ওই দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। আমি বললুম, হ্যাঁ, কিন্তু নাম হয়েছে তো ইংরেজের। আহমদ আলী শুধালেন, তাই বুঝি বাঙালি চটে গিয়ে ইংরেজকে বোমা মারে? আমি অনেকক্ষণ ধরে ঘাড় চুলকে বললুম, সেও একটা অতি সূক্ষ্ম কারণ বটে, তবে কিনা শিকদার এভারেস্ট সাহেবকে বোমা মারেননি। রমজান খান উষ্মা দেখিয়ে বললেন, কিন্তু মারা উচিত ছিল। আমি বললুম, কিন্তু একটা সামান্য টেকনিক্যাল মুশকিল ছিল। নামকরণ যখন হয় শিকদার তখন কলকাতায়, আর মহামান্য স্যার জর্জ লন্ডনে পেনশন টানছেন। পাল্লাটা পুরো পাঠান এবং নিম পাঠান একসঙ্গে হাঁ হাঁ করে উঠলেন। শুধালেন, তার মানে তবে কি ওই লোকটার তদারকিতেও এভারেস্ট মাপা হয়নি? আমি বললুম, না, কিন্তু আপনারা এত বিচলিত হচ্ছেন কেন? এই আপনাদের ভাই বেরাদরি কতবার কাবুল দখল করেছেন আমার ঠিক স্মরণে নেই, কিন্তু এই কথাটা মনে গাঁথা আছে যে নাম হয়েছে প্রতিবারই ইংরেজের। আর আপনারা যখনই হাত গুটিয়ে বসেছিলেন তখনই হয় ইংরেজ কচুকাটা হয়ে মরেছে, নয় আপনাদের বদনাম দিয়ে নিজের অপমান জ্বালার মতো মোটা মোটা মেডেল পরে থেকেছে। এই গেলবারে যখন 2খানা আকবর শাহী কামান আর 3খানা জাহাঙ্গীরি বন্দুক দিয়ে আমানুল্লাহ ইংরেজকে তুলোধনা করে ছাড়লেন, তখন ইংরেজ তামাম দুনিয়াকে ঢাক পিটিয়ে শোনায়নি যে পাঠানের ফেরেববাজিতেই তারা লড়াই হারল। রমজান খান বললেন, বাঙালি এত খবর রাখে কেন? আমি বললুম, যদি কিছু মনে না করেন আর গোস্তাকি বেয়াদপি মাফ করেন, তবে সবিনয় নিবেদন, আপনারা যদি একটু বেশি খবর রাখেন তাহলে আমরা নিষ্কৃতি পাই। দুজনেই চুপ করে শুনলেন। তারপর আহমদ আলী বললেন, সৈয়দ সাহেব, কিছু মনে করবেন না। আপনারা বোমা মারেন, রাজনৈতিক আন্দোলন চালান, ইংরেজ আপনাদের ভয়ও করে। এসব তো আরম্ভ হয়েছে মাত্র সেদিন। কিন্তু বলুন তো, যেদিন দুনিয়ার কেউ জানতো না ফ্রন্টিয়ার বলে এক ফালি পাথর ভর্তি শুকনো জমিতে একদল পাহাড়ি থাকে, সেদিন ইংরেজ তাদের মেরে শেষ করে দিত না যদি পারত? ফসল ফলে না, মাটি খুঁড়লে সোনা চাঁদি কয়লা তেল কিছুই বেরোয় না। এক ফোঁটা জলের জন্য ভোর হওয়ার 3 ঘন্টা আগে মেয়েরা দল বেঁধে বাড়ি থেকে বেরোয়। সেই দেশ কামড়ে ধরে পড়ে আছে মূর্খ পাঠান, কত যুগ ধরে, কত শতাব্দী ধরে কে জানে। সিন্ধুর ওপারে যখন বর্ষায় বাতাস পর্যন্ত সবুজ হয়ে যায়, তখন তার হাতছানি পাঠান দেখেনি? পূর্বাইয়া ভেজা ভেজা হাওয়া অদ্ভুত মিঠে মিঠে গন্ধ নিয়ে আসে। আজ পর্যন্ত কত জাত তার নেশায় পাগল হয়ে পূব দেশে চলে গিয়েছে।
যায়নি শুধু মূর্খ আফ্রিদি মোহাম্মদ। লড়াই করে যখন ইংরেজ এ দেশকে উচ্ছন্ন করতে পারলো না, তখন সে প্রলোভন দেখায়নি। লাখ লাখ লোক পল্টনে ঢুকলো, ইংরেজের ঝান্ডা এদেশে উড়লো বটে, কিন্তু তার রাজত্ব ওই ঝান্ডা যত দূর থেকে দেখা যায় তার চেয়েও কম। আর পল্টনে না ঢুকে পাঠান করতোই বা কি? পাঠান মোগল আমলে তাদের ভাবনা ছিল না পল্টনের দরওয়াজা খোলা, অথচ মোগল পাঠান এই গরিব দেশের গায়ে গায়ে ঢুকে বুড়ার রুটি কাটতে চায়নি, বৌঝিকে বিদেশি হারাম কাপড় পরাতে চায়নি। শাহনশাহ বাদশাহ দিন দুনিয়ার মালিক দিল্লির তখ্ত নশীন সরকারি আলা যখন হিন্দুস্তানের গরম বরদাস্ত করতে না পেরে এদেশ হয়ে ঠান্ডা সবুজ মোলায়েম কাবুল শহর যেতেন, পাঠান তখন তাকে একবার তসলিম দিয়ে আসতো। শাহেনশাহ খুশ, পাঠান তার। বাদশাহের মীর বক্সি পিছনে তঞ্জাম থেকে মুঠা মুঠা আশরাফি রাস্তার দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন। জিন্দাবাদ শাহেনশাহ জাহাপনা চিৎকার খাইবারের দুদিকের পাহাড়ে টক্কর খেয়ে খেয়ে আকাশ বিদীর্ণ করে ক্ষুদা তালার পাদানে গিয়ে যখন পৌঁছতো, তখন সে প্রশংসাধ্বনি লক্ষ কণ্ঠের নয়, কোটি কোটি কণ্ঠের। সেই আশরাফি আজ নেই, পর্বতগাত্রের প্রশংসার প্রতিধ্বনিত হয় না, কিন্তু ওই পাথরের টুকরোগুলো পাষাণ পাঠান আপন ছাতির খুন দিয়ে এখনো স্বাধীন রেখেছে। তাই তার নাম এখনো নো ম্যানস ল্যান্ড। পাঠান আর কি করতে পারতো বলুন? আমি অত্যন্ত লজ্জা পেয়ে বারবার আপত্তি জানিয়ে বললুম, আমি সে অর্থে কথাটা বলিনি, আমি ভদ্র সন্তানদের কথা ভাবছিলুম, এবং তাঁরাও কিছু কম করেননি। তাঁরা অসন্তোষ প্রকাশ না করলে পাঠান সেপাই হয়তো আমানউল্লাহর বিরুদ্ধে লড়ত। আহমদ আলী বললেন, ভদ্র সন্তানদের কথা বাদ দিন, এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মোড়ে ভূত হয়ে আজরাইলের দফতরে গিয়ে হাজিরা দেয় ততই মঙ্গল। রমজান খান আপত্তি জানিয়ে বললেন, ভদ্র সন্তানদের লড়ার কায়দা আর পাঠান সিপাহীর লড়ার কায়দা তো আর এক ধরনের হয় না। সময় যেদিন আসবে তখন দেখতে পাবেন আমাদের অপদার্থ আহমদ আলী কোন দলে গিয়ে দাঁড়িয়েছেন। আমি আহমদ আলীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালুম। আহমদ আলী বললেন, আমি সব কথা ভালো করে শুনতে পাইনি, একটু কালা। খুদা তাআলাকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে গল্পের পরবর্তী অংশ নিয়ে।